আমন্ত্রণের সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় নির্বিচারে গাছ কাটার প্রভাব ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ টিভির স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, বাপার সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব এবং অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক। দর্শক, চলতি বছর চরম অস্বাভাবিক আচরণ করছে দেশের আবহাওয়া। যশোরের রেকর্ড তাপমাত্রা উঠেছে 43.8 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরম আর 76 বছরের রেকর্ড ভাঙা তাপ প্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে সার্বিকভাবে দেশে এবারের এপ্রিল মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে দাঁড়িয়েছে 36.2 ডিগ্রিতে। প্রতি বছর এপ্রিল মাসে গড়ে বৃষ্টিপাত হয় 130.2 মিলিমিটার। এবছর বৃষ্টি হয়েছে মাত্র 25 মিলিমিটার। এর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পানির সংকট দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে খুব দ্রুততম সময়ে দেশের বিভাগীয় শহরগুলো সহ সারা দেশ বসবাসের উপযোগিতা হারাবে বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আবহাওয়ার এমন চরমভাবাপন্নের পেছনে নির্বিচারে গাছ কাটা, বন উজাড় এবং জলাভূমি ভরাটকে দায়ী করে বিশেষজ্ঞরা যেখানে বেশি করে গাছ লাগানোয় সমাধান দেখছেন, তখনও দেশে নানান অজুহাতে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। ত্রাহিতের এই অবস্থার মাঝেও পটুয়াখালীর রাঙাবালিতে সামাজিক বনায়নের 1375টি গাছ কেটে নেওয়ার খবর এসেছে গণমাধ্যমে। অজুহাত হিসেবে সামনে আনা হচ্ছে সামাজিক বনায়ন বিধিমালাকে। চাঁপাইনবাবগঞ্জে একটি সড়কের কেবল এক পাশে 250 মিটার ড্রেন নির্মাণের জন্য কাটা হচ্ছে সড়কের দুই পাশের প্রায় 2 কিলোমিটার এলাকার গাছ। 2023 সালে কুষ্টিয়ার যদুবয়রা থেকে সান্দিয়ারা পর্যন্ত 10 কিলোমিটার সড়কের প্রায় 10,000 গাছ কাটা হয়েছে, কিন্তু এর বিপরীতে লাগানো হয়নি একটি চারাও। সম্প্রতি মহামান্য আদালত হস্তক্ষেপ না করলে কাটা পড়ত ওই অঞ্চলে আরও 3,000 গাছ। পরিবেশবিদরা বলছেন, আবহাওয়া ঠিক রাখতে দেশের মোট ভৌগোলিক সীমানার 25% বনভূমি থাকা প্রয়োজন, অথচ আছে 9% কম। রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যান, পান্থকুঞ্জ কিংবা অক্সিজেন ফ্যাক্টরি খ্যাত পার্কগুলো একে একে সাবার করা হচ্ছে বিভিন্ন অজুহাতে। এমন বাস্তবতা বৃক্ষ বন উজাড় হওয়া ঠেকাতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্থপতি ইকবাল হাবিব। এবছর আবহাওয়া চরম আকার ধারণ করেছে। গত এপ্রিলে দেশে বৃষ্টিপাত হয়েছে মাত্র 25 মিলিমিটার, ঝড় হয়েছে মাত্র একটি। এবারের মতো তাপমাত্রা গত 76 বছরেও দেখা যায়নি। এমন হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? দায়ী কারা? অনেক ধন্যবাদ। প্রথমত এটা বলেই রাখা দরকার যে বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তনের অতিমাত্রার দ্রুততা আমাদেরকে একটি বিশ্বের অভিযুক্ত দেশগুলোর ভিকটিম হিসেবে পরিণত করেছে। এটি যেমন সত্য, সেটার প্রভাবে এল নিনো এফেক্টে সারা বিশ্বের মতো আমাদেরকেও 2024 সালকে সবচেয়ে তপ্ত বছর হিসেবে স্বীকার করে নিতে হবে। এই সঙ্গে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গত 3 বছর আমাদের বর্ষা এসেছে অনেক দেরিতে, রয়েছে অল্প সময়, বৃষ্টিপাত হয়েছে কম, এবং সেটার মাত্রা বাড়তে বাড়তে এবছর এটা প্রবলভাবে একেবারে সীমাবদ্ধ হয়েছে। আমরা যে এপ্রিল মাসে প্রবল বর্ষণ, ঘূর্ণিঝড় দেখতে পেতাম, তার ছিটে ফোঁটা দেখতে পাচ্ছি না। আমাদের মৌসুমী বায়ু যেটা সমুদ্র থেকে আসে, যেটা আমাদেরকে শীতলতা নিয়ে আসে, জলীয় বাষ্প নিয়ে আসে, সেটা এখনও প্রবাহিত শুরু করে নেই। বরং এখনও এই যে গ্রীষ্মমণ্ডলীয় এই সমস্ত দেশ থেকে, বিশেষ করে প্রতিবেশী দেশকে, তারা আবার ধান এই সময় উৎপাদন করার পর পোড়া মাটি নীতিতে এগুলো পোড়ায়, তার সব কিছু মিলে একটা দূষিত ভারী গরম বাতাসের প্রবাহ নিয়ে আমরা এখনও চলমান। ফলে 76 বছরে শুধু যে তাপমাত্রা উঠেছে না, তাপমাত্রা এর আগেও এরকম উঠেছে, কিন্তু যেটা ভয়ঙ্কর সেটা দীর্ঘ সময় ধরে এটা স্থিতি অবস্থায় আছে। এর ফলে আমাদের কৃষি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, মানুষের জনস্বাস্থ্য, এখন হিট স্ট্রোকে যেইভাবে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এটা একটা প্রকোপ, ভয়ঙ্কর প্রকোপ তৈরি করছে। সামনের দিনগুলি আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বার্ষিক 2.6% হার আমরা বন নিকেশ করছি, 2.6% প্রতি বছর কাটছি, তারপরের বছর কিন্তু আরও বেশি কাটছি, এবং এর ফলে কমতে কমতে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, গত 17 বছরে আমরা রেইন ফরেস্ট শেষ করেছি 65 বর্গ কিলোমিটার। আমরা 1973 সাল থেকে 2024 পর্যন্ত সুন্দরবনের 27 ভাগ খেয়ে ফেলছি, এবং এটা কিন্তু 3টা কর্তৃপক্ষের কারণে। একটি হচ্ছে স্থানীয় সরকার, এবং স্থানীয় সরকারের সাথে যুক্ত আছে পৌর সরকার, জেলা প্রশাসন, বন বিভাগ। এই যে স্থানীয় সরকার, জেলা প্রশাসন পর্যন্ত, এর সাথে যুক্ত আছে আর 2টো সংস্থা। একটি হচ্ছে আমাদের পরিবেশ
মন্ত্রণালয়, যার আসলে পুরো ব্যাপারটা একটা গার্জিয়ানশিপ, অভিভাবক করার দরকার ছিল, সেটা করছে না। সবশেষ হচ্ছে উন্নয়নের নামে সড়ক ও জনপথ, এবং কোনো কোনো উন্নয়ন আবার সিটি কর্পোরেশনগুলো করে। এদের এই ভ্রান্ত উন্নয়ন নীতিমালা বাংলাদেশ সরকার এসডিজি সাইন করেছে, সেই এসডিজিতে পরিষ্কার বলা আছে অন্তর্ভুক্তিতা পরিবেশ এবং ইকোনমিক অর্থনৈতিকভাবে সাশ্রয়ী না হলে সেই প্রকল্প নেওয়াই যাবে না। আমাদের পরিকল্পনা কমিশন রয়েছে, আইএমইডি রয়েছে, সকলে মিলে চক্রান্ত করে বিদেশ যাত্রাকে ঘুষের বাণিজ্যের মধ্যে ঢুকিয়ে আজকে বৃক্ষ নিধনের মহাযজ্ঞ চলছে। আপনার কাছে পরে আবার আসবো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, একটি দেশের মোট আয়তনের 25% গাছপালা থাকা প্রয়োজন, কিন্তু আমাদের কমতে কমতে সেটা 9% এসে ঠেকেছে। আসলে এর কারণ কি? এত খারাপ অবস্থা আমরা চলে গেলাম কেন? এবং বাংলাদেশের মতো এমন উর্বর মাটির দেশে, যেখানে বীজ ফেললে গাছ হয়, যেখানে একটি গাছ লাগিয়ে দিলে গাছটি হয়, সেখানে আমাদের কেন এরকম অবস্থা? না, এখন আমাদের যে উন্নয়ন কাজগুলো, মানে যেমন আমরা একসময় বিএফআইডিসি আমরা তৈরি করেছিলাম। আমরা ন্যাচারাল ফরেস্টকে কেটে সেখানে রাবার বাগান, টি বাগান, পেপার পাল্প করব। সেটা আমি নিজ চোখে দেখছি 97-এ লাস্ট কক্সবাজারের ঈদগড় এরিয়াতে কি চমৎকার ন্যাচারাল ফরেস্ট, বিশাল বিশাল কেটে কেটে সেখানে সেক্ষেত্রে একবারে পুরো ক্লিয়ার লগিং করে, কারণ সেটা আমরা সরকার ওদেরকে লিজ দিয়ে দিছি যে আপনি ন্যাচারাল ফরেস্ট কেটে সেখানে রাবার প্ল্যান্টেশন করেন, সেটা অর্থনৈতিকভাবে বেশি সাশ্রয়ী। আপনি সেখানে টি গার্ডেন করেন, আপনি সেখানে পেপার পাল্পের বাগান করেন। এই যে একটা ইস্যু, তখন ম্যাক্সিমাম ন্যাচারাল ফরেস্টকে কেটে আপনার এই জায়গাতে নিয়ে আসছে। তো এটা তো একটা বিশাল একটা ধ্বংসযজ্ঞ ছিল। আমি তো একসময় বলতাম এটা তো বিএফআইডিসি না, এটা হচ্ছে ডিএফআইডিসি, মানে অর্থাৎ ডিস্ট্রাকশন কর্পোরেশন। হ্যাঁ, তো এখন ধরেন আপনি সাময়িক কিছু ব্যবসা করার জন্য, হ্যাঁ, তারপরে দীর্ঘমেয়াদী কোনো চিন্তা আমাদের ছিল, মানে কোনো চিন্তা ছিল না। পরে যখন 92 পরে যখন আসলো, না ফরেস্ট শুধুমাত্র টিম্বারের জন্য নয়, ফরেস্টে যত ধরনের বায়োডাইভার্সিটির কম্পোনেন্ট আছে সবগুলোকে ম্যানেজ করতে হবে। তখন আমরা তড়িঘড়ি করে কিছু রিজার্ভ তৈরি করলাম। শিল্পপতি, যাদেরকে আমরা তথাকথিত শিল্পপতি বলি, হ্যাঁ, তারা শিল্পায়ন করার জন্য, হ্যাঁ, এখন তারা কারা? তারা নিশ্চয়ই প্রভাবশালী। সেটা সরকারের সাথে যোগ সাজস হতে পারে, অথবা লোকাল ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে, অথবা ধরেন আরও বড় কেউ হতে পারে। আমরা এর ভিতরে অনেকগুলো এক্সাম্পল দেখতেছি। তো এই সমস্ত মানুষেরা যখন কোনো এলাকা দখল করে, তখন সেখানে কিছুই করার থাকে না। এই যে বনভূমির মালিকানা আমরা দেখছি বন বিভাগের কাছে নাই। ফলে হয়ে গেছে কি, সেই বনভূমিগুলোর লিস্ট দিয়ে ধরেন হয়তো ডিসি সাহেব, অথবা ল্যান্ড মিনিস্ট্রি, অথবা ওয়াটার মিনিস্ট্রি, অথবা অন্য কেউ। তাহলে দেখেন, বন আমার, কিন্তু আমি বনটা ধরে রাখতে পারতেছি না। আমার বনের কোনো বাউন্ডারি নেই, বনের কোনো ডিজিটাল কোনো ম্যাপ আছে কিনা আমি জানি না এখনও, হয়তো চেষ্টা চলছে ম্যাপ করার জন্য। তাই বাউন্ডারিবিহীন, এরিয়াবিহীন, ম্যাপবিহীন যে জায়গাগুলো যাদের মালিকানায় বন নেই, হ্যাঁ, বনের ল্যান্ডটা নাই, তো সেই ল্যান্ডগুলো অন্য অন্য যে ডিপার্টমেন্টগুলো তারা লিজ দিয়ে দিচ্ছে। তো লিজ দিয়ে দিলে তখন তো সেখানে শিল্প কারখানা গড়ে উঠলে তো আস্তে আস্তে আপনার মানে বনভূমি কমতে থাকবে। তা এখন এদেরকে সরাতে পারবেন, আপনি সরাতে পারবেন না। টেকনাফে দেখা যাচ্ছে, আমি সরজমিনে দেখলাম যে বনের ভিতরে অনেক লোক, আমি যেগুলো সরানো যাবে না, বল না এটা ভোট ব্যাংক, কোনোভাবে সরাতে পারবেন না, ভোট ব্যাংক হয়ে গেছে, ভোট ব্যাংক হয়ে গেছে। তারপর ধরেন এই চকরিয়ার পরে দেখেন, সেখানেও দেখি যে অনেক লোক ঢুকে গেছে, এদেরকে আপনি সরাতে পারতেছেন না। আবার সিলেটের দিকে দেখেন, সেখানে আরেকটা সমস্যা। আবার কোস্টালে দেখেন, ইদানিং কোস্টালের যেই ল্যান্ডগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের আমাদের শিল্পপতি, উচ্চবিলাসী যারা পর্যটন, হোটেল, মোটেল ইত্যাদি করবে, সেগুলো করে করে আপনাদের নিজন দ্বীপে আমরা দেখেছি। আমাদের ধরেন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রভাবশালীরা সেই জায়গা কিনে ম্যানগ্রোভের ভিতরে আপনার হোটেল, মোটেল, রেস্তোরাঁ করতেছে। তো এইভাবে পর্যায়ক্রমে আপনার গ্রিনটা কমে যাচ্ছে দিন দিন। তো এখন এটা থামাবে কে? আমরা তো বারবার বলতেছি যে সবগুলো যারা কনসার্ন, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ দরকার। তাহলে একটা দেশ কিভাবে চলবে? জি, এটা তো মানে হয়ে যায় আর কি। ধন্যবাদ। আপনার কাছে পরে আমি আবার আসবো। অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ, একদিকে চরম আবহাওয়া থেকে বাঁচতে সবাই গাছ লাগানোর তাগিদ দিচ্ছে, অন্যদিকে বিভিন্ন অজুহাতে সারা দেশে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এভাবে নির্বিচারে গাছ কাটার প্রভাব আসলে কি? ধন্যবাদ আপনাকে। প্রথমে আসলে তাপমাত্রা নিয়ে দু একটি কথা বলে তারপর আমি বনভূমির প্রসঙ্গটাতে আসতে চাই।
যেটা নিয়ে আপনারা আলোচনা করছিলেন অলরেডি বললেন। আসলে একই রকমের টেম্পারেচারের সিচুয়েশন কিন্তু আমরা এই গ্রীষ্মকালীন আমাদের বাংলাদেশে অবলোকন করেছি এর আগেও। 43.5 ডিগ্রি সেলসিয়াস 1995 সালেও এসেছিল, 43 ডিগ্রি সেলসিয়াস এসেছিল 1995 এর 25শে এপ্রিলে চুয়াডাঙ্গাতে। 1989 সালেও 44 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়েছিল কিন্তু বগুড়াতে। হ্যাঁ, 43 সেটা ডিগ্রি একদিন হয়েছিল দুই এবং দিনের জন্য এরপর হতে পারে, আমরা- কিন্তু টানা তাপপ্রবাহ আমরা এর আগে এভাবে দেখিনি। জি, 76 বছরের রেকর্ড এরকমটা ছিল না। এই রেকর্ডটা তৈরি হয়েছে কিন্তু মূলত শুধু তাপমাত্রার তীব্রতা নয়, এই তাপমাত্রার তীব্রতার যে স্থায়িত্ব, যত দিন ব্যাপী Right. অবস্থান, সেই অবস্থানটা থেকে। এর আগেও তাপ প্রবাহ বা হিট ওয়েভ যেটিকে আমরা বলছি, সেটা কিন্তু 20 দিন 17 দিন পর্যন্ত হয়েছিল 2010 এবং 2023-এ। কিন্তু সেটাও ইন্টারমিডিয়েন্টলি, থেমে থেমে। এরকম ভাবে কন্টিনিউয়াসলি তাপমাত্রার এরকম প্রভাবটা ছিল না। এখন এর পেছনে অন্য সব কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র গাছের অবদানটাকে যদি আজকের আলোচনার যেটা মূল বিষয়বস্তু সেখানে যদি আসি, আমি দু একটি তথ্যপাত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেমন প্রতি বছরই কিন্তু পৃথিবীতে, সারা পৃথিবী জুড়েই প্রায় 33 মিলিয়ন একর বনভূমির গাছ কাটা পড়ে সারা পৃথিবীতেই। আবার আমরা যেটাকে পৃথিবীর ফুসফুস বলে চিনি বা জানি, অর্থাৎ সেই অ্যামাজন আমাজন, ফরেস্টের কথা আমাজন। বলছি, সেখানে কিন্তু 2017-18 সালেই এই বনভূমির প্রায় 7,500 স্কোয়ার কিলোমিটার জায়গা ফরেস্ট ফায়ারে পুড়ে গেছে, বা টোটালি বনভূমিটার ওই অংশটা একেবারে ড্যামেজড হয়ে গেছে। এবং গত 10 বছরে এই পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন ফরেস্টের প্রায় 13% বনভূমি কমেছে তার মূল আয়তনের, যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি অক্সিজেন উৎপাদনকারী একটি কারখানা বা ফ্যাক্টরি হিসেবে পরিচিত। সেই সাথে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড শোষিত হয় কিন্তু এই এলাকাটাতেই। সেই সাথে ওজোন স্তরটাকেও সুরক্ষা দেয় কিন্তু এই অ্যামাজন ফরেস্ট, এবং সেই সাথে সাইবেরিয়ান তৈগা ভেজিটেশন। আমাদের বাংলাদেশে, যদি বাংলাদেশের ফুসফুসের কথা বলি, যদি একটিকে আমার হিল ফরেস্ট এরিয়া এবং আরেকটিকে সুন্দরবনের কথা বলি, এই ফুসফুসের দুইটি বাংলাদেশের প্রকোষ্ঠের মধ্যে সুন্দরবনের অবস্থাটা কিন্তু প্রচন্ড নাজুক। স্বাধীনতার অব্যবহিত পরেও এই সুন্দরবন অঞ্চলের টোটাল বনভূমির আয়তন ছিল প্রায় 17,000 বর্গ কিলোমিটার, যেটি এখন প্রায় 6,500 বর্গ কিলোমিটার। সেটি হচ্ছে গ্লোবাল ফরেস্ট ওয়াচ অ্যান্ড ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট। তারা বলছে বাংলাদেশে কিন্তু 2012 থেকে 2018 পর্যন্ত প্রায় 3,12,000 একর বনভূমি উজাড় হয়েছে। এই 3,12,000 একর বনভূমি বাংলাদেশের বনভূমির জন্য নিঃসন্দেহে একটি বড় ফ্যাক্টর। আমি যদি সরাসরি তথ্য পরিসংখ্যানে আসতে চাই, এবং সেটি বাংলাদেশের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেই তারা বলেছেন যে সারা দেশে প্রায় 257,000 একর বনভূমি দখল হয়ে গেছে। এই দখলগুলি করেছে দেশের প্রায় 161,000 প্রভাবশালী ব্যক্তি প্রতিষ্ঠান। এছাড়াও অধুনা এই কক্সবাজার এরিয়াতে প্রায় 3,000 পাহাড় কাটা হয়েছে বলে অভিযোগ আছে। জি। রোহিঙ্গা পুনর্বাসনের জন্য প্রায় 8,000 একর বনভূমি কিন্তু উজাড় করে ফেলা হয়েছে। এই সকল পরিসংখ্যানের বাইরে গিয়েও যে কথাটি বলতে চাই, যে এই যে সমসাময়িক হিট ওয়েভ, তার যে কনসিকুয়েন্স, এগ্রিকালচারের উপরে তার যে ইম্প্যাক্ট, এই যে পোলেনগুলো শুকিয়ে যাচ্ছে, ধান যেগুলো মাঠে রয়েছে এখন সেই দানাগুলো কিন্তু প্রপারলি জমাট বাঁধবে না এই ধরনের টেম্পারেচারের প্রচন্ড এক্সট্রিমিটির কারণে। জি, ধন্যবাদ। আপনার কাছে পরে আমি আবার আসবো। স্থপতি ইকবাল হাবিব। রাজধানী সহ দেশের বিভাগীয় শহরগুলোতে একে তো গাছ কম, তার উপরে নগরীর সৌন্দর্য বর্ধনের নামে এমন সব গাছ লাগানো হচ্ছে যে গাছগুলো না বাড়াচ্ছে সৌন্দর্য, না দিচ্ছে ছায়া, না সেখানে কোনো পাখি সেই গাছগুলোতে বসে, এবং এসব গাছের পিছনে কোটি টাকা খরচ করা হচ্ছে। এমন অদূরদর্শিতা কতটুকু গ্রহণযোগ্য? অবশ্যই গ্রহণযোগ্য নয় এক কথায়, কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, সবুজায়নের জন্য একটা নীতিমালা ছাড়া অ্যাডক ভিত্তিতে প্রতি বছর ঘোষণার মাধ্যমে যে সবুজায়ন চলছে, লক্ষ লক্ষ গাছ, ওই মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুর একটা লাইনের মতো, লক্ষ লক্ষ সৈন্য মরে কাতারে কাতার, সোমারও করিয়া দেখি 3,500, সেই 3,500 গাছ লাগিয়ে যে লক্ষ লক্ষ বনায়ন তৈরি করা, এবং এর মধ্যে ধ্বনিতোষণ নীতিমালা রয়েছে প্রচণ্ড। আজকে ধনীদের বিনোদন কেন্দ্র, অভিজাতের বিনোদন কেন্দ্রের জন্য বনকে উজাড় করে আপনি তাদের হাতে নিলাম করে দিচ্ছেন। এই যে একটা প্রচণ্ড রকম পুঁজি বিকাশের নামে লাভ বিকাশের বদলে লোভ বিকাশ করা মানে ব্যক্তি এবং গোষ্ঠীর বিকাশ, কিন্তু লাভ বিকাশ করে যদি অন্তর্ভুক্তিতায় সকলের বৃহত্তর লাভটাকে ওই সোনার ডিম পাড়া হাঁসের মতো আমরা সংরক্ষণ করতে পারতাম, এই অবস্থাটা পরিণত হতো না। এখন সবুজায়ন নীতিমালার কথাই যদি বলি,
উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের জন্য আজকে 3.5 বছর আগে আমাদের বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতৃত্বে ফরেস্ট্রি অ্যাসোসিয়েশন, যারা ফরেস্ট্রির বিশেষজ্ঞ, বাংলাদেশ বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট, ইনস্টিটিউট অফ প্ল্যানাররা মিলে আমরা বিনে পয়সায় একটা সবুজের নীতিমালা করলাম। যেটা নীতিমালা তৈরি হোক, যে নীতিমালায় কোন গাছ লাগাবেন, সারা বছর কোন ধরনের বৃক্ষ থাকবো। মনে রাখা দরকার, গাছ শুধু আপনাকে ছায়াই দেবে না, ও অক্সিজেন তৈরি করবে, জীববৈচিত্র্যকে সংরক্ষণ করবে, পাখিকে এই গাছের পরাগায়নে সাহায্য করার জন্য তাকে আশ্রয় দেবে, পোকামাকড়কে ধরে রাখার চেষ্টা করবে, এবং আপনার পুরো এই যে 30 ফিট 40 ফিটের যে স্তর রয়েছে সেটাকে দূষণমুক্ত করে একটা নির্মল বায়ুর আধারের একটা বড় ধরনের ক্ষেত্র বা বড় ধরনের একটা বিন্যাস বা পরিসর তৈরি করবে। এই জায়গায় পরিকল্পিত বনায়ন ছাড়া কোনো পথ নাই। এখন আমাদের সিটি মেয়ররা বা নগর পিতারা, সারা বাংলাদেশের জেলা প্রশাসকরা করছে কি দেখেন, সাত মসজিদ রোডের বৈচিত্র্যময় বৃক্ষরাজের বদলে ওগুলিকে সমস্ত কাটলো, সারা রাত ধরে কত মানুষ কাঁদলো, একবারের জন্য মেয়র সেখানে গেলেন না। কিন্তু তিনি আবার একাশিয়া আর ইউক্যালিপটাসের মতো গাছে ভরা পান্তুক যোজনে কুমিরাস্ত্র বিসর্জন দিচ্ছেন। এই যে একটা অদ্ভুত আচরণ, এই যে আচরণের সাথে বনায়নের সাথে সম্পৃক্ত ফরেস্ট্রি এক্সপার্ট যারা কৃষি, আমাদের তো কৃষি বিজ্ঞানীরা এখনও আমাদের খাইয়ে পড়ে কৃষকদেরকে সাথে নিয়ে বাঁচিয়ে রেখেছেন, তাদের সাহায্য নিয়ে একটা পরিকল্পিত ব্যবস্থাপনায় না যাওয়ার যে প্রবণতা, এটি আজকে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছে। আমরা পুরো ঢাকাকে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামষ্টিকভাবে ধ্বংস করছি। 5 কাঠা জমি থেকে 20 কাঠা জমির মালিক যারা, একটি গাছ পর্যন্ত লাগানোর কোনো প্রয়াস নাই, পুরো প্লটটা জুড়ে ঢেকে ফেলার প্রবণতা। আমরা রাজুককে বলেছি ইমারত বিধিমালায় পরিবর্তন আনেন, 5 কাঠায় 5টি গাছ, 10 কাঠায় 10টি গাছ নিশ্চিত করেন, কি গাছ লাগাবে সেটাও নিশ্চিত করেন। ইউক্যালিপটাস না, একাশিয়া না, আমাদের দেশের জারুল, আমাদের দেশের হিজল, আমাদের দেশের শাল, এগুলো এনে আমরা যেন আবার বৃক্ষ শোভিত হই, আবার যেন ছায়া শোভিত হই। আমাদের ফুটপাথগুলো কেন আমরা 15 ফিট চড়া করে 10 ফিট অবারিত ফুটপাথ রেখে 5 ফিটের মধ্যে গাছ লাগানোর ব্যবস্থা করব না? কেন আমি ছায়া সুশীতল একটি গণ চলাচলের ব্যবস্থা করব না? কেন আমি সূর্যের আলোকে পাকা করা পুরো শহরের উপর রিফ্লেকশন করে সেখানে যে ধুলির যে স্তর, তার মধ্যে যে ভাইব্রেশন হয়ে এই ধুলির ঘনত্বের মধ্যে টেম্পারেচারকে ধরে রাখার প্রবণতা সৃষ্টি করা, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব না? এই জায়গাগুলো কিন্তু অনেক আলোচিত, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাজবে কে? আমার সেই সক্ষমতায় শুধু আমার নীল এবং সবুজের নেটওয়ার্ক, তাকে সুরক্ষিত করার জন্য কঠোর রাজনৈতিক সদিচ্ছার এই মুহূর্তে বড্ড প্রয়োজন। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। বিধিমালা অনুযায়ী 20 বছর পূর্ণ হলেই সামাজিক বনায়নের গাছ কেটে বিক্রি করতে হবে কিংবা বিক্রি করা যাবে। এই বিধিমালার দোহাই দিয়ে নির্বিচারে সারা বছর ধরে গাছ কাটা কতখানি গ্রহণযোগ্য, আমরা শুনবো একটি বিরতির পরে। দর্শক, স্থায়ী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত স্থায়ী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি নির্বিচারে গাছ কাটার প্রভাব ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, বিরতি পূর্বে যে প্রশ্নটি ছিল আপনার কাছে, যে বিধিমালা অনুযায়ী 20 বছর পূর্ণ হলে সামাজিক বনায়নের গাছ কেটে বিক্রি করা যাবে, এবং বিভিন্ন আপনার অজুহাত, বিভিন্ন আপনার বিধিমালার দোহাই দিয়ে নির্বিচারে এই যে গাছ কাটা হচ্ছে, এটা কতটুকু গ্রহণযোগ্য? না, এখন সমস্যাটা হচ্ছে বন বিভাগ মানে তারা অনেকগুলো এক্সপেরিমেন্ট করে, এর ভিতর সামাজিক বনায়নও একটা এক্সপেরিমেন্ট। তারা নিসর্গ একটা প্রজেক্ট করেছে, সেটা এক্সপেরিমেন্ট। তারা ক্রেল করেছে, সেটা একটা এক্সপেরিমেন্ট। তারপরে কম্পাস চলতেছে, এটা এক্সপেরিমেন্ট। তো এখন এগুলো করার সাথে সাথে তারা যে সামাজিক বনায়নের যে ইস্যুটা নিয়ে আসছে, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের জন্য তারা নিয়ে আসছে, তখনকার সরকার সেটাকে অ্যাপ্রুভ করছে। তখন সেইভাবে তারা চিন্তা ভাবনা করে কিন্তু আইন কানুন করে একটা সার্টেন রোটেশনে গাছগুলো কাটবে। হ্যাঁ, এখন সেটা বিষয় তো আমরা কিছুই বলতে পারবো না, কারণ সেটা হচ্ছে তাদের যেই ল্যান্ড, হোক সরকারি ল্যান্ড, হোক হচ্ছে আপনার মানে কি আরএসডির ল্যান্ড হোক, অথবা অন্য কোনো জেলা প্রশাসনের ল্যান্ড, সেখানে একটা কমিটমেন্ট হয়েছে, সবাই সম্মত হয়ে সেখানে গাছ লাগিয়ে, অর্থাৎ এলাকার লোকদেরকে ইনভলভ করে একটা সার্টেন ইয়ার পর সেগুলো কাটবে। ঠিক আছে, সেটা অনেকটা দারিদ্র্য বিমোচন কর্মসূচি। সেটার বিরুদ্ধে আমরা কিন্তু কিছু বলতে পারতেছি না। আমরা যেটা বুঝি, আমাদের যে জায়গাগুলো আছে,
যেগুলো ধরেন হাই রোড, সেখানে তো দারিদ্র্য বিমোচনের জন্য দেওয়ার কথা ছিল না, সেটা তো হচ্ছে রাস্তার জায়গা, তাই না? অর্থাৎ বন বিভাগের তাদের যে অনেকগুলো নীতি আছে তার ভিতর একটা, তো সেটার বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন না। এখন একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করি আশিক ভাই স্যারের সাথে, সেটা কি জানেন, আসলে পুরো বিষয়টা ছিল গাছ কাটা নয়, গাছের প্রতিস্থাপন করা। অর্থাৎ আপনি যদি সামাজিক বনায়নের শর্তে গাছ কাটাটা ম্যাচিউরড হয়, তবে ওই গাছটার বদলে আপনি আরো দুটো গাছ লাগিয়ে কাটতে হবে। তার মানে গাছকে প্রতিস্থাপিত করার কথা। গাছ কেটে সাবার করার কোনো সুযোগ এই বাংলাদেশে নেই, কারণ এখানে তো গাছ আমি রাখতেই পারছি না অতি জনঘনত্বের কারণে। এই যে একটা ভ্রান্ত নীতিমালা, এবং সেই নীতিমালাকে আবার যুক্তি হিসেবে কার্যকর করার চেষ্টা, এটা প্রত্যেকে দুর্বৃত্তায়নের মধ্যে রয়েছে। না, এখন তো সেই জিনিসটার ভিতরে পরিবর্তন আনতে হবে। গাছ লাগাবো আমি পরিবেশ বাঁচানোর জন্য, গাছ লাগাবো আমার দেশকে সুন্দর করার জন্য, গাছ লাগাবো আমার যে দূষণ নিয়ন্ত্রণের জন্য, আমি দূষণ নিয়ন্ত্রণ করব, কার্বন ডাইঅক্সাইড খাওয়ার জন্য আমি অক্সিজেন বাড়াবো, আমার বৃষ্টিপাত বাড়াবো, আমার জীব বৈচিত্র্য বাড়াবো, এই সকল ইস্যুগুলো আসা দরকার ছিল। এখন গাছ লাগাচ্ছি দারিদ্র্য বিমোচন, সেটা নিয়ে আমি আইন কানুন করি, আমি গাছ লাগাচ্ছি, তাহলে সেই দারিদ্র্য বিমোচনে আগে হাত দিতে হবে, তাহলে সেই ইস্যুটাকে আনতে হবে। আমি কেন সেই সিদ্ধান্ত নিলাম? আপনি যেই গাছগুলো লাগাচ্ছেন, যেটাকে আমরা ধরে রাখার কথা বলছি, সেই গাছগুলো কি কোনোটা দেশি গাছ? সেটা না হয় আকাশমণি, না হয় ইউক্যালিপটাস, না হয় মেহগনি, না হয় চাম্বল, না হয় শিশু, না হয় একাশিয়া ইত্যাদি। তো সেগুলো আমি ধরে রাখি কী করব? সেটা তো আমাকে মরুর দিকে নিয়ে যাচ্ছে, আমার ডেজার্টে যে ক্যারেক্টার করে ফেলতেছে। আমি গাছ লাগাবো পরিবেশ বাঁচানোর জন্য, তো পরিবেশের বিশাল একটা কম্পোনেন্ট, তাহলে পাখি, ওয়াইল্ড লাইফ, বাটারফ্লাইজ, হানি বিজ, ইনসেক্ট, নানা ধরনের অ্যানিমেল, পুরো বিষয়টা একটা বাণিজ্যিকায়নের দুর্বৃত্তায়নের মধ্যে পড়ে গেল। পুরো একটা অংশ, বিশাল একটা অংশ আপনার ওই যে বিদেশি গাছের কারণে আপনার বঞ্চিত হয়ে যাচ্ছে। তো তাহলে আপনি ওই গাছ রাখি আমি কি করব? প্রশ্ন তো এই জায়গায়। তো সেজন্য সবাইকে এক জায়গায় নিয়ে আসতে হবে, একটা সুদূর প্রসারী পরিকল্পনা থাকতে হবে। বিশেষ করে আমরা যদি ঢাকা শহরের কথা বলি, আমি অন্য জায়গায় এখন মনোযোগ না দিই, ঢাকা শহরে 2 কোটি লোকের বসবাস, সেখানে আজকে কী অবস্থা? আপনি ম্যাক্সিমাম 8% গ্রিন কাভার নাই, আর যতটুকু গ্রিন কাভার আছে ম্যাক্সিমাম বিদেশি। শালবনে হচ্ছে ম্যাক্সিমাম গাছ হচ্ছে শাল, তার সাথে আরও 100 প্রজাতির বৃক্ষ ছিল রেয়ার হিসাবে। তা আজকে আপনি ঢাকা শহরে খুঁজেন 2টা শাল গাছ পাবেন না, তার সাথে যে 100 গাছ ছিল সেগুলো পাবেন না। তাহলে কেন আমি এই গাছগুলো ঢাকা শহরে নিয়ে আসলাম না? অনেকে প্রশ্ন করে ফাস্ট গ্রোয়িং গাছ লাগাবো, আমরা স্লো গ্রোয়িং। ঢাকা শহরে মানুষ কি টিম্বারের জন্য গাছ লাগায় নাকি লাকড়ির জন্য গাছ লাগায়? তাহলে আপনি যেই গাছটা স্লো গ্রোয়িং, মনে রাখতে হবে সেই গাছটা বাঁচার জন্য গাছ লাগাতে শক্ত, আর যেই গাছটা স্ট্রেট তার শিকড়ও অনেক নিচে, যেই গাছটা আপনার উপরে ব্রাঞ্চ তার নিচেও সবগুলো ব্রাঞ্চ। এখন হচ্ছে আপনি রাস্তার পাশে গাছ লাগাবেন, আপনি আইল্যান্ডে গাছ লাগাবেন, আপনাকে গাছের যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্যগুলো সেগুলো অবশ্যই বিবেচনা করতে হবে। আর আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে গাছ লাগানো পর্যন্ত শেষ। আমাদের 2 জন ভদ্রলোক মারা গেছে গাছ পরে, পরিচর্যা নাই, ম্যানেজমেন্ট নাই। ম্যানেজমেন্ট একটা বড় সায়েন্স। ঢাকা শহরে একটি বড় সমস্যা হলো, আমরা দেখেছি যে ঢাকা শহরে যে গাছগুলো লাগানো হচ্ছে ওই যে ছোট ছোট আইল্যান্ডের ভিতরে, যার নিচে কোনো মাটি নাই, এবং গাছটা বড় হয়ে গেলে পরে তার শিকড় তো নাই। আপনি নাবিস্কো থেকে 1 নম্বরের দিকে যান, গুলশান 1-এর দিকে যান, মাঝখানে একটা ড্রেন করা হয়েছে, ড্রেন করে সেখানে বড় বড় গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। তো কয় বছর পরে গাছগুলো কার গায়ে পড়বে? পথচারী, যানবাহন ইত্যাদির গায়ে পড়বে। তাহলে এটা কি কোনোভাবে কি সাস্টেনেবল হলো? আবার দেখা যাবে হয়তো কদিন পরে বলে না এগুলো তো ঠিক নেই, এই পুরো ড্রেনটা শুদ্ধ, গাছগুলো কেটে ফেলতে হবে, আবার একটা প্রজেক্ট তৈরি হবে। যেটা এ ভাই বললেন হচ্ছে, সবগুলো গাছ কেটে দিয়ে নতুন করে একটা প্রজেক্ট হলো। এই যে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আমরা পাই না, আমরা সবকিছু শর্ট টার্ম করি এবং সেখান থেকে আমরা লাভ পাওয়ার আশা করি, এবং রেজাল্ট আমরা দেখছি। মানে সেটাই হচ্ছে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক। রাস্তা প্রশস্তকরণ কিংবা যে কোনো অবকাঠামো নির্মাণে সবার আগে কুড়াল পরে গাছের গোড়ায়। গাছ বাঁচিয়ে রেখেও কি উন্নয়ন করা যায় না? আমার কাছে যেটা মনে হয়, নিঃসন্দেহে আমি একটু পরিকল্পনাতে আসতে চাই যে গাছগুলো যেখানে লাগানো হচ্ছে সেটা ড্রেনের পাশে নাকি রাস্তার আইল্যান্ডের মাঝখানে, সেই আইল্যান্ডে মাটির গভীরতা কতটুকু,
আর যে গাছগুলো লাগানো হবে সেই গাছগুলো ট্যাপ রুট সিস্টেম, মানে সোজাসুজি মাটির নিচে চলে যাবে, নাকি ফাইব্রাস রুট সিস্টেম চারিদিকে বিস্তৃত হয়ে যাবে? তার শেকড়টা, তার রুট জোনটা, উপরের দিকে ক্যানোপিটার অবস্থা কি হবে, সেটা গিয়ে কি কারোর মাথার উপর পড়বে নাকি রাস্তায় গাড়ির উপর পড়বে, সেই জিনিসগুলো বোধহয় গাছগুলো লাগানোর পূর্বেই ভাবা উচিত। সোশ্যাল ফরেস্ট্রি বা সামাজিক বনায়নের কিন্তু অনেকগুলো দিক রয়েছে। সেখানে সোশ্যাল ফরেস্ট্রির একটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে যে এটা স্ট্র্যাটিফাইড ট্রি প্ল্যান্টিং হবে, মানে একটা, দুটো, তিনটা বা চারটা স্তরে। কোনো একটা স্তর আগে হবে, তার 1 বছর বা 2 বছর পরে আরেকটা স্তর হবে, এরকম ভাবে। অর্থাৎ কোনো একটি স্তর যদি কেটে ফেলতেই হয় কখনো, সেখানকার যেসব লোকাল মানুষগুলো আছে তাদের জীবনযাত্রা নির্বাহের জন্য, বা তাদেরকে এই সোশ্যাল ফরেস্ট্রিতে অন্তর্ভুক্ত করার জন্য, বা তাদেরকে কোনো প্রকার কম্পেনসেশন বা কোনো প্রকার বেনিফিট দেওয়ার জন্য, তাহলে কিন্তু একটি স্তর কেটে ফেললেও আরো 2-3টা স্তর যেন সাস্টেইন করে এট এ টাইম। সেই সাথে যে স্তরটা কেটে ফেলা হলো, সেখানে কিন্তু আবার নতুন করে রিপ্লান্টেশন করার একটা প্রচন্ড তাগিদ বা প্রচন্ড প্রয়োজনীয়তা কিন্তু রয়ে গেছে। যে জিনিসগুলোতে সমন্বয়ের অভাব রয়েছে, ম্যানেজমেন্টের অভাব রয়েছে। আমার রংপুর, কুষ্টিয়া, তারপরে এইদিকে মানিকগঞ্জের কিছু জায়গাতে কিন্তু টোবাকো প্রোডাকশন হয় প্রচন্ড রকম ভাবে। যেই টোবাকো প্রোডাকশন করার জন্য এলাকার মানুষজন কিন্তু একেবারে বায়োডাইভার্সিটি বলতে কোনো কিছুই ওখানে অবশিষ্ট নয় এক্সেপ্ট দ্য টোবাকো প্ল্যান্টস। তারা সকল রকম গাছপালা, শাক সবজি, ইভেন ইফ ধান পাট পর্যন্ত, ধান পাট গম পর্যন্ত তারা একেবারেই প্ল্যান্টেশন করে না ওইসব জায়গাগুলোতে, কারণ তারা টোবাকো একটি ক্যাশ ক্রপ, তারা এটা চাষ করলেই বিস্তর অর্থ তারা উপার্জন করতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র সরকারি পরিকল্পনাই নয়, সেই সাথে আমাদের নিজস্ব যে দায়িত্ববোধ রয়েছে, সামাজিক যে দায়িত্ববোধ রয়েছে, সেগুলো আরো অনেক বেশি উজ্জীবিত করা উচিত। সকলের সাথে বিষয়গুলিকে শেয়ার করে বিষয়গুলিকে ছড়িয়ে দেওয়া উচিত। তাদেরকে এসব বিষয়গুলো সম্পর্কে জানানো উচিত। রেইন ট্রির কথা বলেন, ইউক্যালিপটাসের কথা বলেন, যেগুলো যেই গাছ যেই মাটিতে থাকে তার নিচের গ্রাউন্ড ওয়াটার টেবল কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ডিপ্লিট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বা পানি একেবারে নিঃশেষিত হয়ে যায়। আপনি বড় বড় হাইওয়েজ গুলোতে গেলেই দেখতে পাবেন এসব গাছগুলো কিন্তু বহল তবিয়তে দাঁড়িয়ে আছে, এবং এই গাছগুলোর যে ট্রাঙ্কের সাইজ, তার যে ডায়ামিটার, তার যে ক্যানোপি লেন্থ, তার যে পেরিফেরি বা বিস্তৃতি, সেটা কিন্তু প্রচুর পরিমাণে মাটির নিচ থেকে বিভিন্ন নিউট্রিয়েন্ট সহ পানিগুলো সাকিং করে নিচ্ছে। সেই গাছগুলো নির্দ্বিধায় সবার আগে কেটে ফেলা উচিত। গভর্নমেন্টের পরিকল্পনার মধ্যে বা যারা আছেন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা, তাদের বিষয়গুলো ভেবে দেখা উচিত যে কি করে এটাকে সাস্টেইনেবল করা যায়। এই গাছগুলোর পরিবর্তে অন্য গাছগুলো প্ল্যান্টেশন করলে, যেগুলো বাংলাদেশের দেশীয় গাছ, ইন্ডিজিনাস প্ল্যান্ট রয়েছে, অনেক গাছ রয়েছে আমাদের ইন্ডিজিনাস প্ল্যান্ট, কিন্তু সেগুলো কুইক গ্রোয়িং ট্রির মধ্যেও আমাদের কিন্তু অনেক ইন্ডিজিনাস ট্রি রয়েছে যেগুলো ভেরি মাচ কুইক গ্রোয়িং। সেই গাছগুলো লাগানো যেতে পারে এবং স্তরে স্তরে সেটা করা যেতে পারে। এলাকার কমিউনিটি পিপলকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে। তাদেরকে সম্পৃক্ত না করলে কখনোই কোনো কাজের সুফলতা আসবে না। কিন্তু তাদের এই সফলতা, এখন মানুষ কিন্তু অনেক বেশি সচেতন। একটা গ্রামের মানুষের হাতেও কিন্তু এখন মোবাইল দেখা যায়, সে 4G 5G টেকনোলজি ব্যবহার করছে, সে ইন্টারনেট ইউজ করছে, কাজে তারাও কিন্তু এখন অনেক কিছু জানে, বোঝে। কিন্তু কোথায় যেন একটা সমন্বয়ের অভাব বা একটা কমিউনিকেশন গ্যাপ, এই জিনিসগুলো রয়ে যাচ্ছে, যেটা আলটিমেটলি বাংলাদেশের এই যে আপনার আজকের অনুষ্ঠানের যে শীর্ষক উন্নয়নে বাংলাদেশ, সেই জায়গাটুকু, সেই উন্নয়নটাকে বোধহয় প্রশ্নবিদ্ধ করছে, যেটাতে আমাদের সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে স্থগিত বলা হয়। একটি গাছ কাটলে 3টি গাছ লাগাতে হবে, এমন নির্দেশনা খোদ মাননীয় প্রধানমন্ত্রী বারবার দিচ্ছেন, কিন্তু সরকারি সংস্থাগুলো নির্বিচারে গাছগুলো কেটে সাবার করছে, সরকারি সংস্থাগুলোই, এবং সেখানে তারা একটি চারাও লাগাচ্ছে না। এটাকে আপনি কি, কারণ জবাব এবং এর সমাধান কি? কারণ জবাবদিহিতা নাই। আমরা মনে করি ইমারত নির্মাণ বিধিমালা এক্ষুনি পরিবর্তন করে 5 কাঠা জমিতে 5টি গাছ নির্দিষ্টকরণ, অঞ্চল ভিত্তিক, এগুলি বন বিশারদদেরকে নিয়ে জরুরি ভিত্তিতে করা প্রয়োজন। একই সঙ্গে একটি সবুজায়ন নীতিমালার মধ্যে দিয়ে পুরো নগরীকে একটি সবুজ বেষ্টনীর ছায়া সম্বলিত নগরীতে পুনরায় আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তৃতীয়ত একটি কথা মনে রাখা দরকার, আর্কিটেক্ট হিসেবে বলছি, একটি প্লটে যতগুলো গাছ, একদম পুরো প্লটটা খালি থাকতে যতগুলো গাছ লাগানো সম্ভব, যদি ভবন নির্মাণে পেশাজীবীদেরকে সংযুক্ত করা যায় এবং বাধ্য করা যায়, অর্থাৎ মালিককে বাধ্য করা যায়, তার 3 গুণ গাছ লাগানো সম্ভব। আমাদের 3টি প্রকল্পই, একটি ছিল আপনার নিসর্গ, আরেকটি ছিল আমাদের বনের বাড়ি, আরেকটি হলো সোহাবুদ্দিন পার্ক। প্রত্যেকটা তো আমরা দেখিয়েছি, গাছ কাটবো না, বরং ভবনটাকে কেটে গাছের সাথে সাযুজ্যপূর্ণ একটি অবস্থান তৈরি করে স্থাপত্য করা সম্ভব। কিন্তু মুশকিল হচ্ছে এই বাধ্যবাধকতাটা জাতীয়ভাবে একটা নীতিমালার মধ্যে আনা প্রয়োজন। আমি যেটা বুঝি সেটা হলো, ইট ইজ অল অ্যাবাউট দ্য কমিটমেন্ট, নট জাস্ট মুখের বাক্যের উচ্চারণের মধ্যে দিয়ে এক ধরনের প্রহসন। এখন কিন্তু পুরো
এই সবুজায়ন কার্যক্রমটা প্রহসনে পরিণত হয়েছে একেবারেই লোক দেখানো কার্যক্রমে। আমাদের যে পিঠের দেওয়াল থেকে দেওয়াল ভাঙতে শুরু করেছি, এখন যে ঘুরতেই হবে সেই জায়গায় যেহেতু ভুক্তভোগীরা সবাই সামর্থ্যবান নয়, সেই কারণে আমরা কার্যকর করতে পারছি না। ঘুরে দাঁড়ানোর এখনই সময়, কারণ বৈশ্বিক উষ্ণতা যে জায়গায় যাচ্ছে, আর যারা এই বৈশ্বিক উষ্ণতার কারণ, তারা গাজার ঘটনার মধ্যে দিয়ে তাদের পরাকাষ্ঠা, তাদের অডাসিটি যেভাবে দেখিয়েছে, এখন আর তাদের দিকে মুখাপেক্ষ হয়ে আমাদের সমাধান করার কোনো সুযোগ নাই। আমরাই আমাদেরকে বাঁচার পথ আবিষ্কার করতে। আমি আবার কৃষিবিদ ভাইয়ের একটা কথা থেকে আমি একটু বলতে চাই যে গাজা তামাক চাষ, আমার দেশে তামাক চাষ করতে হবে কেন? এটা আমার বড় প্রশ্ন। তামাক চাষ করতে হবে কেন? আমি আইন করছি তামাক খাবে না কেউ, তাহলে তামাক চাষ হবে কেন? তাহলে তামাক চাষ হবে কেন? আজকে কাজ করেন, আপনি কফি চাষও করেন, হ্যাঁ, হিরোইন চাষও করেন। না সে তো আপনি গাঁজা চাষ করেন, সেটা তো আরো দামি। গাঁজা চাষ করেন, আপনি পপি চাষ করেন, সেটা তো আরো দামি। চায়ের আপনি যদি পাহাড়ি মানুষদের যে পুঞ্জি ছিল, পান পুঞ্জি, হ্যাঁ, সমস্ত পান পুঞ্জি ইজরা দিয়ে আদিবাসীদেরকে সাংঘাতিকভাবে পর্যদস্ত করছে। এই সমস্ত কিন্তু জেলা প্রশাসনের সামনে, বন বিভাগের সামনে ঘটনাগুলি ঘটছে। শুধুমাত্র আশিক ভাই, আজকে জবাবদিহিতা নিশ্চিত করা হোক, পুরো বিষয়টা ঘুরে। আপনি চিটাগাং হিল ট্যাক্সে দেখেন না, আপনি তামাক চাষ চিটাগাং হিল ফরেস্টে ঢুকছে, এই হিল ফরেস্টে তামাক চাষ হচ্ছে, ইয়েস, এবং সেখানে তামাক চাষের সাথে যে লোকাল যে পাবলিকের হেলথ কি পরিমাণ, মানে তারা যে কি পরিমাণ কষ্টে আছে আপনি চিন্তাই করতে পারবেন না। তাহলে আমি যদি তামাক নিষিদ্ধই করি, তাহলে চাষ হবে কেন? খুব ভালো ভালো একটি প্রশ্ন অবতারণা করেছেন। নিশ্চয়ই এই প্রশ্নটি নিয়ে আমরা আবার কোনো আলোচনায়, আবার অন্য কোনো দিনে আমরা আলোচনা করব, এবং আমরা তখন নীতি নির্ধারণের যারা আছেন কিংবা এর সাথে সম্পর্কে তাদের কাউকে এখানে আনার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, পরিবেশের এমন বৈরী হয়ে ওঠার পিছনে দায়ী আমরা নিজেরাই। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে গিয়ে সবাই মিলে যেভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে, তাতে আগামীতে পরিবেশ আরও ভয়াবহ ওঠার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের এই শঙ্কা আমলে নিয়ে বেঁচে থাকার মতো পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে এখন সম্মিলিত এবং সমন্বিতভাবে কাজ করতে হবে। বৃক্ষ নিধন বন্ধে রাষ্ট্রীয়ভাবে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইট ভাটা, পাহাড় কাটা, নির্মাঞ্চল ভরাট করা বন্ধ করতে হবে। প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন এবং উন্নয়ন দর্শনে পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আসছে বর্ষায় সারা দেশে বিপুল সংখ্যক গাছ লাগাতে জাতীয়ভাবে ব্যাপক ভিত্তিক উদ্যোগ নিতে হবে। বৃক্ষরোপণের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে হবে। সড়ক সম্প্রসারণ অথবা অন্য কোনো অবকাঠামো উন্নয়নের প্রয়োজনে কিংবা সামাজিক বনায়নের গাছ কাটতে হলে সেগুলোর প্রতিস্থাপন নিশ্চিত করতে হবে। ক্ষতিকর বিদেশি গাছ লাগানোর পরিবর্তে দেশীয় গাছ লাগাতে হবে এবং পরিচর্যা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। কোথায় কোন গাছ লাগাতে হবে সে ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।